আমরা হচ্ছে রাজশাহী বোর্ড 2025-এ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউ সলভ করব। তো আমাদের প্রশ্নটা হচ্ছে এটা, যে 1 নম্বর প্রশ্নটা ছিল নিচে কোনটি ভেক্টর রাশি নয়। তো এখন এই ভেক্টর রাশি নাকি হচ্ছে স্কেলার রাশি এটা বোঝার জন্য আমাদের এখানে প্রত্যেকটা রাশি কিভাবে পাওয়া যায় সেটা হচ্ছে জানতে হবে। তো গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট বিষয়টা হচ্ছে আহ নাবলা ভেক্টর দিয়ে, নাবলা যে ভেক্টর অপারেটরটা আছে সেটা দিয়ে কোনো একটা আহ রাশিকে হচ্ছে নর্মাল গুণ করলে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো যেহেতু নাবলা নিজেই একটা ভেক্টর অপারেটর, তাই হচ্ছে গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি। সরণ এমনিতেই ভেক্টর রাশি আমরা জানি, কারণ সরণের মান এবং দিক থাকতে হয়। ডাইভারজেন্স ডাইভারজেন্স হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্রের ক্ষেত্রকে যদি আমরা নাবলা দিয়ে ডট গুণ করি তাহলে আমরা ডাইভারজেন্স পাই। আর যেহেতু ডট গুণ করলে আমরা স্কেলার রাশি পাই, তাহলে ডাইভারজেন্স হচ্ছে একটা স্কেলার রাশি। আর কার্ল হচ্ছে ভেক্টর অপারেটর নাবলা দিয়ে কোনো একটা ভেক্টর ক্ষেত্রকে ক্রস গুণনের ফলাফল হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই কার্ল একটা ভেক্টর রাশি। তার মানে গ্রেডিয়েন্ট, সরণ, কার্ল হচ্ছে ভেক্টর রাশি, আর ডাইভারজেন্স হচ্ছে স্কেলার রাশি। তো এখানে বলছে স্থির চাপে গ্যাসের তাপমাত্রা বনাম ঘনত্বের যে লেখচিত্র সেটা নিচে কোনটি। এখানে আমাদের 4টা গ্রাফ আছে। একটা হচ্ছে আহ তাপমাত্রাকে যদি ওয়াই অক্ষে আর চাপকে যদি আমরা এক্স অক্ষে রাখি, সরি ঘনত্বকে যদি আমরা এক্স অক্ষে রাখি, তাহলে এটা মূলবিন্দুগামী হবে, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হবে, এটা হচ্ছে ডাউনওয়ার্ড কার্ভ হবে। মানে ঘনত্ব বাড়লে তাপমাত্রা কমবে, তো সেটা বক্ররেখা হবে। আর এটা হচ্ছে প্রথমে মূলবিন্দুগামী ঊর্ধ্বগামী রেখা, পরবর্তীতে এক্স অক্ষের সমান্তরাল। এখন কোনটা সঠিক? এই জন্য আমাদের তাপমাত্রা, চাপ আর হচ্ছে ঘনত্বের মধ্যে সম্পর্ক জানতে হবে। তাহলে তাপমাত্রা, চাপ আর হচ্ছে ঘনত্বের সূত্র হচ্ছে যে রো টি আর বাই পি ইকুয়াল হচ্ছে ধ্রুবক। অর্থাৎ ঘনত্ব তাপমাত্রার সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর হচ্ছে চাপের সাথে সমানুপাতিক সম্পর্ক। তা আমাদের যেহেতু প্রশ্ন বলছে যে স্থির চাপে, তাই আমরা হচ্ছে এটাকে হচ্ছে লিখতে পারি, এই চাপটাকে বাদ দিতে পারি। তাহলে আমাদের টি ইকুয়াল হচ্ছে কে বাই রো। এখানে টিটা যেহেতু ওয়াই অক্ষে আছে, তাহলে ওয়াই অক্ষ টি কে আমরা টিটাকে হচ্ছে আমরা ওয়াই এর সাথে তুলনা করতে পারি। এই টিটা হচ্ছে ওয়াই এর সাথে তুলনা করতে পারি। আর এখানে রোটাকে এক্স এর সাথে দেখা যাচ্ছে ওয়াই আর এক্স হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে হচ্ছে এক্স বাড়ে ওয়াই কমবে। আমাদের তাপমাত্রা বাড়তেছে, তাপমাত্রা কমবে। আচ্ছা, এই জন্য আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে গ। এরপরে হচ্ছে আমাদের তৃতীয় প্রশ্ন, যে সরল ছন্দিত কণার সর্বনিম্ন অবস্থান এবং সাম্য অবস্থার দশা পার্থক্য কত। তো এটা আনসার হচ্ছে পাই বাই 2। কিভাবে পাই বাই 2 সেটা হচ্ছে দেখার জন্য আমরা এখানে একটা স্প্রিং, উলম্ব স্প্রিং আছে, এটা হচ্ছে একটা নর্মাল স্প্রিং। এটা হচ্ছে স্প্রিং একটা ভর ঝুলানো হয়েছে, সে এক্স পরিমাণ প্রসারিত হয়েছে। এক্স পরিমাণ প্রসারিত হওয়ার পর সে কিন্তু স্পন্দন গতি এখন অর্জন করে নাই, কারণ সে হচ্ছে উপরে নিচে এখনো মুভ করতেছে না। এই 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 যে এই পর্যন্ত এই যে রেফারেন্স লাইন, এই রেফারেন্স লাইন পর্যন্ত হচ্ছে সাম্য বিন্দু। এখন এই যে স্পিডটাকে আমরা যদি এই রেফারেন্স লাইন থেকে আরো কি পরিমাণ, মানে সামান্য এক্স এর তুলনায় অল্প পরিমাণ হচ্ছে প্রসারিত করে ছেড়ে দেই, তাহলে এই স্পিডটা হচ্ছে উপরে নিচে দুলতে থাকবে, যেটা হচ্ছে সরল স্পন্দন গতি মতো দুলতে থাকবে। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে এইটা যতটুকু নিচে নামবে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ সরণ বা সর্বোচ্চ বিন্দু। আর এই সাম্য বিন্দু থেকে স্পিডটা হচ্ছে এই পরিমাণ উপরে উঠবে, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টের নাম হচ্ছে সর্বনিম্ন বিন্দু। এখন এই সর্বনিম্ন বিন্দু আর হচ্ছে সাম্য বিন্দুর মধ্যে আমাদের হচ্ছে দশা পার্থক্য জানতে চাই। যে সাম্য বিন্দু থেকে যদি আমরা যাত্রা শুরু করি, তাহলে আমাদের ঘটনাটা হচ্ছে এরকম, যে আমরা এই সাম্য বিন্দু থেকে হচ্ছে একবার হচ্ছে নিচে যাব, এই সাম্য বিন্দুটা থেকে আমরা হচ্ছে এখান থেকে এই যে নিচে এগিয়ে যাব, দেন হচ্ছে উপরে আসবো। তার মানে এখান থেকে আমার এই নিচে যাওয়া পর্যন্ত আর এখানে আসা পর্যন্ত হচ্ছে, যেহেতু পুরোটা হচ্ছে একটা সাইকেল, তো পুরোটা সাইকেল হচ্ছে 360 ডিগ্রি বা 2 পাই। তাহলে এখান থেকে এই সর্বোচ্চ বিন্দুতে যাওয়া, তাহলে এটা হচ্ছে আমাদের পাই বাই 2, আর এখানে চলে আসে আমাদের পাই।
আবার এখান থেকে যখন আমরা উপরে যাব, এই যে সর্বনিম্ন বিন্দুতে যাব, সেখান থেকে আবার এখানে চলে আসবে, তখন আবার একটা পাই, তাহলে টোটাল হবে 2 পাই। তাহলে আমাদের এই সর্বনিম্ন বিন্দু আর এই বিন্দুর ভিতরে আমরা হচ্ছে বলতে পারি যে এখানে হচ্ছে যে যেটা 4টা পোর্শনে ভাগ হয়েছে, যে এখান থেকে এই পর্যন্ত π/2, আবার এখান থেকে এখানে π/2, এখান থেকে এই পর্যন্ত π/2, আবার এখান থেকে এই পর্যন্ত π/2। তাহলে এই সর্বনিম্ন বিন্দু এবং সমবিন্দুর মধ্যে দশা পার্থক্য হচ্ছে π/2। অ্যান্সার হচ্ছে π/2। এখন পরবর্তী যে প্রশ্নটা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন বস্তুর গতিশক্তি 300% বাড়লে ভরবেগ কত শতাংশ বাড়বে? এটা ভালো একটা প্রশ্ন, অ্যাডমিশনের প্রশ্ন। তো এটাতে হচ্ছে আমরা ধরলাম যে পার্সেন্টেজ অঙ্কগুলোতে যদি শতকরা পরিমাণ কমানো হয় বা বাড়ানো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এইটাকে হচ্ছে 100 ধরলে সুবিধা হয়, না ধরলেও সমস্যা নেই। তো আমরা এখানে হচ্ছে আদি গতিশক্তি হচ্ছে 100 ধরছি, আর পরবর্তীতে হচ্ছে গতিশক্তি 300% বাড়ানো হয়েছে, তাহলে 100 এর 300% মানে হচ্ছে 400। এবার আমরা জানি যে গতিশক্তি আর হচ্ছে ভরবেগের মধ্যে, গতিশক্তি আর হচ্ছে ভরবেগের মধ্যে আমাদের এই একটা সূত্র আছে। তো ভর যদি ধ্রুবক হয় তাহলে গতিশক্তি হচ্ছে ভরবেগ বর্গের সমানুপাতিক। তাহলে এক্ষেত্রে p2/p1 হোল স্কয়ার ইকুয়াল ek2/ek1। এটা থেকে আমরা যদি ek2 এর মান বসাই, এই যে ek2 এর মান হচ্ছে আমরা এখানে পাই 400, আর এখানে আমাদের আদি হচ্ছে 100। আমরা পাবো 2p1, হচ্ছে শেষ পর্বে আদি পর্বে দ্বিগুণ। তাহলে এখন এটাকে আমরা ভাঙে নিলাম, 2k1 + 1, যেহেতু 1 + 1 তার মানে p1 + p1, মানে আদিটা থেকে কিছুটা বাড়ছে, এটা বাড়া মানে হচ্ছে এটা বৃদ্ধি পেয়েছে, প্লাস থাকা মানে বৃদ্ধি পেয়েছে, মাইনাস থাকলে হ্রাস পেত। আর যতটুকু বাড়ছে এখানে একটা ওয়ান আছে, ওয়ান, এই ওয়ানটাকে আমরা সুতরাং গুণ করলে পার্সেন্টেজ পাবো। তাহলে ভরবেগ বৃদ্ধি হচ্ছে কত? 100%। বিষয়টা যদি এরকম হইতো এখানে যে আমাদের সাপোজ হচ্ছে 4p1 আসছে, p2 সমান হচ্ছে 4p1 আসছে, তাহলে আমরা বিষয়টা লিখতাম এরকম যে p1 + 3p1। তাহলে আমাদের এখানে প্লাস আছে, তার মানে আমাদের বাড়ছে, শতকরা কত বাড়ছে? তাহলে আমরা যেটা করতাম 3 কে, এই যে বৃদ্ধি যেটা মানে যেটা এক্সট্রা জিনিসটাকে আমরা 100 দ্বারা গুণ করতাম, তাহলে কত হতো? 300%, 300% পার্সেন্ট বলতাম। আবার যদি ধর এটা বিষয়টা এরকম হতো যে আমাদের পি টু সমান সাপোজ আমাদের আসতেছে হচ্ছে 0.8, 0.8p1। তাহলে এখন এটাকে যদি আমি ওয়ান আকারে লিখতে চাই, তাহলে আমি লিখতে হবে 1 - 0.2, তাহলে p1, এখানে একটা p1, এই ওয়ান মানে হচ্ছে p1 দিলাম, তাহলে p1 থেকে 0.2p1। তাহলে এখানে যেহেতু মাইনাস, তাহলে আমার এখানে আমি বৃদ্ধি মানে বা হ্রাস পাইতে, তাহলে আমি কি লিখতাম? হ্রাস, শতকরা হ্রাস। তাহলে শতকরা হ্রাস লিখতাম কিভাবে? এই যে এখানে যতটুকু আছে মাইনাসের পর 0.2, এই 0.2 কে হচ্ছে আমি 100 দ্বারা গুণ করতাম। 0.2 কে 100 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের কত? 20% হয়, 20% হ্রাস। তাহলে এইভাবে কিভাবে হিসাব করতে হয় সেটা আমি একটু ব্যাখ্যা করলাম। এবার হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে আসি। তো আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 100%। তারপরে প্রশ্ন হচ্ছে সরল দোলকের সাহায্যে কি কি নির্ণয় করা যায়? তো এটা আসলে আমরা জানি যে সরল দোলকের সাহায্যে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, পাহাড়ের উচ্চতার সময় তিনটাই নির্ণয় করা যায়, যেটার একটা হচ্ছে 4। আর এখানে বলছে বি সিলিন্ডারে হিলিয়াম গ্যাসের আয়তন কত? তো বি সিলিন্ডারে হিলিয়াম গ্যাসের তাপমাত্রা, চাপ 70 সেন্টিমিটার বারো চাপ, আর ভর হচ্ছে 8 গ্রাম। এখানে বলতে গতি, আয়তন, তাহলে আমরা পিভি ইকুয়াল এনআরটি সূত্র অ্যাপ্লাই করতে পারি। এই যে পিভি ইকুয়াল এনআরটি সূত্র দিয়ে এখানে হচ্ছে এন কে আমরা মোল সংখ্যা কনভার্ট করলাম। ভর দেওয়া ছিল 8 গ্রাম, আর হিলিয়ামের আণবিক ভর হচ্ছে 4, এতে 4 বসানো হয়েছে। এখন হচ্ছে আর এর মান বসানো হয়েছে, তাপমাত্রা 127 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া ছিল, এই 127 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা হচ্ছে কেলভিনে নিয়েছি। এরপরে হচ্ছে আমাদের চাপ দেওয়া ছিল 70 সেন্টিমিটার কারণ চাপ, তো এটাকে আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে এটিএম এ নিয়েছি। তো 70 কে 76 দ্বারা ভাগ করলে এটিএম হবে, এবং এটিএম কে আমরা ব্যাস থেকে নেওয়ার জন্য 101325 এর গুণ করেছি, যে আমরা এখানে ব্যাখ্যা ব্যক্ত করছি যে আমরা যদি 76 সেন্টিমিটার, এই যে চাপ বিন্দু বলেছে 1 এটিএম, তাহলে এখন যদি আরো কম হবে, 70 সেন্টিমিটার বাড়বে, তাহলে এটা হচ্ছে এটিএম। তার মানে সহজ কথায় সেন্টিমিটার এককে দেওয়া থাকে, তাকে এটিএম এ নিতে হলে আমরা সে 76 দ্বারা ভাগ করবো। আর এটাকে যদি আবার প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার নিতে চাই, তাহলে সেটাকে হচ্ছে 101325 দ্বারা গুণ করবো। আচ্ছা, তো এখানে আমরা হিসাব করে 7.12 10 ইনভার্স 2 মিটার কিউব পাবো। এটা আমাদের অপশনে আছে কিনা?
এই যে এটা অ্যান্সার হচ্ছে গ। এবার হচ্ছে বলছে পরবর্তী প্রশ্ন যে আমাদের 20 লিটারের গ্যাসের গতিশক্তি এ সিলিন্ডারের কত গুণ। 20 লিটারের গ্যাসের গতিশক্তি, তাহলে 1 লিটারের গ্যাসের গতিশক্তি তো আমরা জানি যে গতিশক্তি হচ্ছে এটা তো এক পরমাণু গ্যাস, তাহলে 3/2 nRT। এইটা হিলিয়াম গ্যাস 3/2 nRT। তা আমরা এখানে যেহেতু গতিশক্তি 3/2 nRT, 3/2 n, n হচ্ছে এখানে অনেকটা না লিখলেও চলে, কারণ হচ্ছে আমাদের এখানে এখানেও ভর 8 গ্রাম, এখানেও ভর 8 গ্রাম, এখানেও হিলিয়াম, এখানেও হিলিয়াম, তাহলে এক সেট। তাও আমরা লিখছি, পরবর্তীতে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে যে বিষয়টা হিসাব হচ্ছে যে তাপমাত্রার সাথে। তো তাপমাত্রা হচ্ছে দ্বিতীয় গ্যাসের তাপমাত্রা ছিল হচ্ছে 127 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রথমটা ছিল হচ্ছে এই প্রথমটা হচ্ছে আমাদের দেওয়া ছিল হচ্ছে এসটিপি, প্রমাণ তাপমাত্রা। যার প্রমাণ তাপমাত্রা যে 273, হিসাব করলে হচ্ছে 1.46 আসে। আমাদের এখানে বলছে যে 20 লিটারে ইতিহাসের গতিশক্তি এই সিলিন্ডারের কত, এটা তো মাত্রা 4.6। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি? তো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি এটা জানার জন্য আমাদের যেটা জানতে হবে, এই মহাকর্ষীয় ধ্রুবক যেখানে আছে সেটার একটা সূত্র। তো আমরা একটা সূত্র জানি যে F=হচ্ছে Gm1m2/d। এখান থেকে আমরা মাত্রাটা পেয়ে যাবো। G=হচ্ছে F(d)/m1m2। তাহলে আমরা জানি বলের মাত্রা হচ্ছে L(t)/2। এতটুকু আমাদের করতে থাকা লাগবে টাইম বাঁচানোর জন্য, নাহলে এটাও বের করা যাবে। আর দূরত্বের মাত্রা হচ্ছে L(m)² হবে। আর নিচে হচ্ছে দুইটা ভর, তাহলে এটার মাত্রা হচ্ছে m⁻², কারণ দুইটা m আছে, m⁻²। তাহলে এইবার এটা হিসাব করলে কত হয়? একটা m, একটা m⁻², L একটা কিউব টি। বলের গাছের ক্ষেত্রে বলের বল বলের এক সময়ের মধ্যে এটাও সঠিক। আবার বলের ধাতু ভরবেগের পরিমাণ, এটাও সঠিক। আমাদের সবগুলাই সঠিক। দশ হচ্ছে একটি তারের ইয়ং গুণাঙ্ক এত, এর ব্যাস এত, তারের দৈর্ঘ্য এত বৃদ্ধি করে কত বল প্রয়োগ করতে হবে। তো এটা হচ্ছে আমরা এই যে ইয়ং গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক সূত্র হচ্ছে F(L0/A)ΔL। তো এখান থেকে যদি আমরা এফ এর মানটা বের করি, তাহলে এফ ইকুয়াল হচ্ছে y(A)ΔL/L0। আমরা সাইডে মানগুলো লিখছি, তো এখানে আমাদের এই তারের ব্যাস দেওয়া ছিল 2 মিলিমিটার। তো 2 মিলিমিটারকে আমরা হচ্ছে ব্যাসার্ধে নিতে, ব্যাসকে ব্যাসার্ধে নিলে 2 দ্বারা ভাগ, আর এটা মিলিমিটার ছিল দেখতে পাচ্ছি, এটাকে টেনে নিচ্ছি, মানে মিটারে নিচ্ছি, টেনে নিচ্ছি, দ্বারা গুণতে পারি, এরপরে স্কোয়ার দিচ্ছি, πr²। মিলিটার হিসাব করলে আমাদের যেটা আসে, কিন্তু আমার আরেকটা মান দেওয়া ছিল যে তারের দৈর্ঘ্য 0.5% বৃদ্ধি করতে হচ্ছে। তাহলে আমরা এবার আদি দৈর্ঘ্য ধরছি Δl হচ্ছে x+x এর 0.5%। এখানে আমাদের বৃদ্ধি বলছে, তাহলে আমাদের এই এক্সট্রা এক্সট্রা হবে না। গুণ এই Δl এর মান হচ্ছে x/0.5, জাস্ট এই মানটা কাটা যায়। উত্তর কত আসবে? আমাদের যেহেতু বৃদ্ধি বলে দিই, আমাদের বৃদ্ধি লাগবে, তাহলে আমাদের আদিটা যোগ করার দরকার নেই। যদি আমরা শেষ দৈর্ঘ্য বের করতাম, তাহলে আমাদের শেষ দৈর্ঘ্য L2 সমান সমান লিখতাম x+x এর 0.05%। এখানে হিসাব করলে আমাদের হিসাব হবে না, এটা একটা হবে, যেটা হবে সেটা হচ্ছে আমি হিসাব করে দেখি 0.005।
2.1। চার নাম্বারটা, 4 নম্বরটা। 11 নম্বর প্রশ্ন হচ্ছে বাষ্পয় নির্ভর করে না তরলের আয়তনের উপর, কারণ তরলের প্রকৃতির উপর নির্ভর করে। কারণ এটা দুধ, কেরোসিন বা নর্মাল পানি হলে এক এক রকম ভাবে বাষ্পের হবে, তাপমাত্রার উপর নির্ভর করে। বায়ু তাপমাত্রার উপর তরলের আয়তনের উপর এটা নির্ভর করে না। আচ্ছা, একটি ইঞ্জিন এত কেজি করে বস্তুকে ভূমিসারে 65 ডিগ্রি কোণে এত বেগে টেনে নিয়ে যাচ্ছে ঘর্ষণজনিত বাধা এত হলে, মানে 1000 কেজিতে 20 নিউটন দেয়, তাহলে এই যে 5 কেজিতে কত নিউটন, এখানে ক্রিয়াশীল লৌকিক বল ইঞ্জিনের ক্ষমতা। এই দুইটা প্রশ্নই হচ্ছে আমাদের ডাটার অভাবে করা যাবে না। যেটা আমি এখানে করছি সেটা হচ্ছে যে আমাদের জানতে চাইছে যে 65 ডিগ্রি কোণে গাড়িটা হচ্ছে সামনে দিয়ে যাচ্ছে, বেগ দেওয়া ছিল। তা আমি এখানে যেটা লিখতে পারি যে এখানে তার বিপরীতে ঘর্ষণ বল কাজ করবে, তাহলে এটা যদি একটা প্রযুক্ত বল, তাহলে এফ কস থিটার জন্য সামনে যাচ্ছে, আর এফ সাইডে বাধা দিতেছে, আর এফ সাইন কোথাও চলছে তার প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করতেছে। প্রতিক্রিয়া বলের সাথে এফ সাইন থিটা কাজ করতেছে, তো এফ কস থিটা মাইনাস এফ ইকুয়াল এম। এখানে একে লিখতে হবে বি মাইনাস বি বাই টু। এখানে শেষ বেগ আছে, আদি বেগ দিয়ে লিখতে সময় নাই, জন্য এখান থেকে আমি কোনো লব্ধি বের করতে পারবো না। আর লব্ধি বের করতে না পারলে আমরা হচ্ছে এই 12 নম্বর প্রশ্ন এবং 13 নম্বর প্রশ্ন কোনোটাই করতে পারবো না। 14 নম্বর প্রশ্ন বলছে যে কম হলে আর্দ্র আবহাওয়া নির্দেশ করে যা। আর্দ্রতা মাপক মানে হাইগ্রোমিটারে শুষ্ক ও সিক্ত বা থার্মোমিটারে যে পার্থক্য আছে এটার উপরে কিছু জিনিস ডিপেন্ড করে। যেমন যদি পার্থক্য কম হয় তাহলে এটা হচ্ছে আর্দ্র আবহাওয়া, ভেজা ভেজা ভাব নির্দেশ করবে। বেশি হলে এটা হচ্ছে শুষ্ক, মানে আবহাওয়া অনেকটা ভালো এরকম। আর হঠাৎ হ্রাস পেলে এটা হচ্ছে মনে হবে যে ঘূর্ণিঝড় হবে, মানে আর যদি এটা ধীরে ধীরে হ্রাস পেত তাহলে এটা হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এখানে হচ্ছে 15 নম্বর। 15 নম্বরটা হচ্ছে আমাদের বলছে যেখানে দুইটা ভেক্টর আছে, যেখানে বলছে পি ভেক্টর কিউ ভেক্টর, তো বলছে চিত্রে দুটি ভেক্টর লব্ধিমান আর লব্ধিমান আর একটি ভেক্টরের মানের সমান। এই লব্ধি আর হচ্ছে এই পি এর সমান হইতে পারে, কিউ সমান হইতে পারে, তবে যার সমান ধরবো তার উপরে সে লম্বভাবে কাজ করবে। তা আমরা চিত্র অনুসারে এটা পি এর সমান এবং পি এর উপর সে লম্বভাবে কাজ করবে। আমাদের অন্য ভেক্টরটার মান জানতে চাই, এই জন্য আমরা যেটা করছি আমরা হচ্ছে লঘু সূত্র লিখছি, আর স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার বি ইকুয়াল টু বি কিউব বলা। এখন এখানে যেহেতু লব্ধিটা বি এর সাথে 90 ডিগ্রি কোণে আছে, যেহেতু লম্ব হবে ট্যান থিটা ট্যান 90 ডিগ্রি সূত্র লিখলে এখান থেকে আমরা পদাঙ্ক সমান মাইনাস পি বাই কিউ পাবো। তো এই যে আমরা লব্ধ সূত্র লিখছি সেখানে হচ্ছে পদাঙ্ক জায়গায় মাইনাস পি বাই কিউ লিখলাম। লেখার পরে আমাদের এই যে আর এর জায়গায় পি লিখলাম, এই পি এর জায়গায় পি 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 কাটা কিউ স্কোয়ার টু পি কিউ, এখানে কিউ কিউ কাটা মাইনাস টু বি স্কোয়ার। তাহলে আমাদের কিউ স্কোয়ার ইকুয়াল আসছে রুট টু পি। এখন পি আর আর তো সমান, পি এর জায়গায় আর লিখতে পারি, পি এর জায়গায় আর লিখতে, আর আমাদের অপশন হচ্ছে পি এর মাধ্যমে নাই, অ্যান্সারটা হচ্ছে আর এর মাধ্যমে। 16 নম্বর, কোনো দোলক ঘড়িকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে ঘড়িটির দোলনকাল থেমে যাবে, দোলনকাল অসীম হবে, দোলকটি দ্রুত দুলবে, কোনটা সঠিক? তো এখন আমরা যদি এই যে দোলনকাল বের করার জন্য আমরা যদি অভিকর্ষ ত্বরণটা বের করি, তা আমরা জানি হচ্ছে গভীরতার ক্ষেত্রে জি এর সূত্র হচ্ছে এটা জিডি বাই জিই ইকুয়াল হচ্ছে আর মাইনাস ডি বাই আর। আর হচ্ছে তোমার ওই গ্রহের ব্যাসার্ধ, আর ডি হচ্ছে ওই গ্রহ থেকে পৃষ্ঠ থেকে, গ্রহের পৃষ্ঠ থেকে কতটুকু গভীরে যাবো আমরা। তাহলে আমরা সাপোজ এটা পৃথিবী ধরি, তো পৃথিবী পৃষ্ঠ, এই পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা গভীরে যাই, তাহলে আমাদের এটা হচ্ছে ডি। এই ডি মানে হচ্ছে আবার পৃথিবীর ব্যাসার্ধ, কারণ ডি হচ্ছে পৃষ্ঠ থেকে কতটুকু নিচে নামা। যেহেতু আমি কেন্দ্রে চলে আসছি, তাহলে আমার ডি মানে আমি হচ্ছে ব্যাসার্ধ সমকক্ষ নিচে নামছি, ডি এর জায়গায় আর হবে, তাই করলে আমাদের গভীরতায় জি পাবো 0। কারণ এই পৃথিবীর কেন্দ্রে হচ্ছে অভিকর্ষ ত্বরণ 0। এখন আমরা যদি পর্যায়ক্রমের সূত্রে বসাই, জিডি জায়গায় 0, এটা হচ্ছে সামথিং বাই 0 মানে
অসংজ্ঞায়িত বা অনির্ণয়, তাহলে আমরা যে বলতে পারি যে পর্যায়কাল আসবে অসীম। এখন পর্যায়কাল যদি অসীম হয় এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে পর্যায়কালটা অসীম মানে অনেক বেশি। এখন অনেক বেশি পর্যায়কাল মিলে তখন আমরা দেখবো যে বইটা মানে দোলকটা দুলতেছে না, মানে মনে হবে এত স্লো মোশনে দুলতেছে, মনে হবে যে সে দাঁড়ায় আছে। তো অসীম মানে এই দোলকটি চলছে না, অর্থাৎ মনে হবে যে সে থেমে আছে। এইটা আমাদের অ্যান্সার হবে, যেটা দোলক থেমে যাবে এবং দোলকটি অসীম হবে। ক। আচ্ছা, 17 নম্বর বলছে একটা আর ভেক্টর দেওয়া আছে, তাকে হচ্ছে ডট গুণন করতে বলছে নাবলা দ্বারা, মানে ভেক্টর অপারেটর। আমরা জানি এই নাবলা দ্বারা যখন করবো তো নাবলা মানে হচ্ছে যে এটা এই অংশটাতে, এই অংশটার অর্থ হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, মানে আংশিক অন্তরীকরণ। তার মানে হচ্ছে এখানে আয়ের অংশে যেহেতু ডট গুণন, তাহলে আমরা আয়ের অংশের সাথে আয়ের অংশের কাজ করবো, যে এর সাথে যে এর অংশ, কে এর সাথে কে এর অংশ। আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে এখানে এক্স এর সাপেক্ষে করতে বলতে, যদি এখানে এক্স থাকে তাহলে আমরা করতে পারবো, না না থাকলে আমরা সেখানে জিরো লিখে দিব। তাহলে আই এর সাপেক্ষে আই কে করলে আমাদের এখানে এক্স, এখানে এক্স, তাহলে এটাকে করা যাবে। এটাকে করলে আমরা পাবো হচ্ছে 3x কে x সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 3 প্লাস এই টি ডেল্টা বাই ডেল্টা ওয়াই, এটাকে করলে হবে 2, আর ডেল্টা বাই জেড কে করলে হবে 4। তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে 9। এটার অ্যান্সার হচ্ছে 9। এটার অ্যান্সার হচ্ছে 4। বল ও স্বরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের পরিমাণ সর্বাধিক হবে? তাহলে বল এবং স্বরণের মধ্যবর্তী কোণ কত হবে? তা আমরা জানি ডব্লিউ এর একটা সূত্র হচ্ছে এফ এস কস থিটা। তাহলে এই কস থিটার মান যত বড় হবে তাহলে কাজ তত বড় হবে, মানে মান যত বেশি হবে কাজও বেশি হবে। আর কাজ সর্বোচ্চ হওয়া মানে কস থিটার মান সর্বোচ্চ হবে। কস থিটার সর্বোচ্চ মানে কস থিটার সর্বোচ্চ মান 1। আর কস থিটার সর্বোচ্চ মান যখন 1 হয় তখন আমরা থিটার মান কত জানি? 0 ডিগ্রি। তাহলে বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি তখন আমাদের কাজটা হচ্ছে সর্বোচ্চ হবে। ক নম্বর, জগতে মৌলিক বল কয়টি? 4টি। একটা হচ্ছে মহাকর্ষীয় বল, তাড়িৎ-চুম্বক বল, সবল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে টর্কের সমান। তো এটা হচ্ছে আমরা এই ইসাক স্যারের বই থেকে একটা নিব। তো এখানে রৈখিক ভরবেগের পরিবর্তন যদি বলতো তাহলে রৈখিক ভরবেগের পরিবর্তন করলে এটাকে আমরা বল বলতাম। এই যে রৈখিক ভরবেগ, ভরবেগের পরিবর্তন এবং পরিবর্তনের হারের জন্য এটাকে সময় দিয়ে ভাগ করলাম, তাহলে v-3/t ইকুয়াল a, আর b ইকুয়াল m। আমাদের প্রশ্ন যদি বলতো রৈখিক ভরবেগের পরিবর্তনের হার দিয়ে, তাহলে এটা হচ্ছে বল হবে। আর আমাদের হচ্ছে কৌণিক, কৌণিক ভরবেগের পরিবর্তন টর্ক। কেন টর্ক হবে? সেটা হচ্ছে টর্কের এখানে আমাদের এই একটা সংজ্ঞা হচ্ছে, সংজ্ঞা অনুসারে সেটি হচ্ছে যে টর্ক হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এবং বলের ভেক্টর গুণফল। তার মানে আর ক্রস এফ, এটা হচ্ছে আমাদের টর্ক। এখন আমরা যদি এই কৌণিক ভরবেগকে আর ক্রস পি কে, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, মানে সরি, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার করি, আচ্ছা, আমরা যদি পি এর সাপেক্ষে একে অন্তরীকরণ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা সেখান থেকে আর ক্রস এফ পাই কিনা। তো এটা আমাদের এই যে স্যারের বইতে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, আমি দেখাইতেছি।
দেখা আছে যে দেখা যে কোনো বস্তুর উপর ক্রিয়ারত টর্ক বস্তুটি কৌণিক ভরবেগের পরিবর্তন হারের সমান। যে কোনো বস্তুর উপর ক্রিয়ারত টর্ক বস্তুটি কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সমান। তাহলে আমরা কৌণিক ভরবেগ জানি হচ্ছে আর ক্রস পি। এখানে পি মানে হচ্ছে রৈখিক ভরবেগ, তো এই রৈখিক ভরবেগের জায়গায় এখানে কি লেখা হচ্ছে এমপি। রৈখিক ভরবেগের জায়গায় এমবি, তো এখন এটাকে টি এর সাপেক্ষে হচ্ছে অন্তরীকরণ করা করা হবে। তো এখানে যেহেতু হচ্ছে গুণন আকারে আছে, তাই এখানে গুণের সূত্র লিখা আছে। প্রথমটা গুণন দ্বিতীয়টার অন্তর, দ্বিতীয়টা প্রথমটার অন্তর। পি আর বাই ডিটি টু এম বি প্লাস আর ক্রস এম ডিবি বাই ডিটি, কারণ এম হচ্ছে কনস্ট্যান্ট, এম কে বাইরে রাখা হয়েছে। এখন এই ডি আর বাই ডিটি মানে হচ্ছে আবার বেগ। ডি আর বাই ডিটি অবস্থান বের করতে যদি সময় সাপেক্ষ অন্তর্গ্রহণ করি, এটা 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 যদি করি, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে কি যে বেগ। আর এখানে হচ্ছে ডিভি বাই ডিটি, তার মানে হচ্ছে সময় সাপেক্ষে বেগের অন্তরীকরণ হচ্ছে আমরা জানি ত্বরণ এম এ। এখন এইখানে ভি আছে, এখানে ক্রস গুণ আছে, এখানে ভি আছে, তাহলে বেগ আর বেগ কিন্তু সেম, তাদের মধ্যে এটা হচ্ছে কত, 0 ডিগ্রি। সাইন জিরো, কারণ আমরা জানি ক্রস গুণনের সময় সাইন পাওয়া যায়, সাইন জিরো মিনিমাম জিরো। আমরা বলতে পারি যে এই অংশটা পুরোটা জিরো হয়ে যাবে, যে বি ক্রস এম ইন্টু বি, এটা জিরো। এবার আর ক্রস এম এ, এই এম এ মানে এফ, তাহলে আমি কি পেলাম যে ডি এল বাই এল বাই ডিটি মানে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার সমান পেলাম আর ক্রস ক্রস এম এ এফ। এইটাই হচ্ছে আমাদের আবার ভেক্টর সংজ্ঞা অনুসারে যে অবস্থান ভেক্টর এবং বলের ক্রস গুণফলকে টর্ক বলা হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যে গভীরতায় যে উচ্চতা বিস্তরণের মান সমান তাদের অনুপাত কোনটি। তাহলে এটার জন্য আমাদের যে উচ্চতার ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা, এই উচ্চতার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করি যে এইচ ইজ ইকুয়াল আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি, এটা হচ্ছে ভূপৃষ্ঠ বিস্তরণ। আর গভীরতার ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করি আর মাইনাস জি বাই আর ইন্টু জি। এখন এই দুটো সূত্র দিয়ে যদি আমরা অঙ্কটা করতে চাই, তাহলে আমরা একটু ঝামেলায় পড়বো। যেটা আমরা এই প্রথম সূত্রটাকে আরেকটু শর্ট ভার্সন আছে, মানে এটাকে হচ্ছে বিস্তৃতি করলে, বিস্তৃতি করলে এই 1 - 2h/r ইন্টু জি লেখা যায়। জাস্ট এই ম্যাথটা করার জন্য আমরা এইটাকে না লিখে এটা লিখি। এখন বলছি কি এই দুইটা হচ্ছে আহ সমান, কত উচ্চতায় এই যে গভীরতা এবং উচ্চতা বৈশিষ্ট্যের মান সমান তাদের অনুপাত করি। আমরা যেটা করবো, আমরা হচ্ছে জিডি আর জিএ যে দুইটা, এই দুইটা ইকুয়েশনকে এই যে এই দুইটা ইকুয়েশন অনুপাত করবো। তা আমাদের যেহেতু গভীরতার কথাটা আগে বলা হয়েছে, তাহলে আমরা গভীরতাটা একটু করে লিখবো। তাহলে হচ্ছে এই যে জিডি এর উচ্চতার কথাটা আগে, গভীরতার কথাটা আগে আছে, দেখ আমরা হচ্ছে আগে অনুপাত করে দিই। মানে দুটাকে ভাগ করে দিলাম, যেহেতু জিডি এবং জি এর সমান, তাহলে অনুপাত করলে 1 হবে। আর এটাকে আমি এটা দ্বারা ভাগ করতে গেলে আর মাইনাস জি, সরি এইটাকে, এটা হচ্ছে 2 নং, এই 2 নংকে আমি হচ্ছে 1 দ্বারা ভাগ। তো তাহলে আমাদের এটা উপরে হবে, লসাগু করলে আর মাইনাস টু এ নিচে আর, এটা আগে নিচে। আর এখানে যে আর মাইনাস জি বাই আর আছে, এটা উল্টায় দিচ্ছে, এই আরটা উপরে লিখছে আর মাইনাস জিটা নিচে লিখছে, আর এই জি নিচে কাটা গেছে। এবার এখান থেকে হচ্ছে আমাদের এই এই আরটা কাটা যায়, এই আরটা কাটা যায়। তো এখন আর আর যোগ করলে হয় আর মাইনাস টু এ ডিভিজিবল আর ডি। এখন এখান থেকে এই আরো কাটা যায়, এই আরো কাটা, এই আরো কাটা। এখন আমাদের প্রশ্নের গভীরতার কথা আগে বলা আছে নাকি উচ্চতার কথা? গভীরতার কথা আগে বলা আছে, এই জন্য দুইটাকে আমি এর পাশে হিসেবে নিই। এখন
D/H যাকে লিখতে পারি, গভীরতা অনুপাত উচ্চতা, যেমন D/H, যদি বলতো উচ্চতা ইস্টু গভীরতা, তাহলে গভীরতা ইস্টু উচ্চতা হচ্ছে হয় 2:1। মানে এখানে এইচটা এটা নিচে নিলে একটু হয়, পরে একটা ওয়ান থাকে। তাহলে এই বিষয়টা হচ্ছে এরকম যে D/H = 2/1, 2:1। কিন্তু যদি বলতো H/D, তাহলে আমাকে যেটা করতে হতো এইচ এর দিকে দিতে কিন্তু আর এখানে ওয়ান, 1:2। তার মানে আমাদের কি গভীরতা আগে বলা আছে না উচ্চতা আগে বলা আছে? উচ্চতা আগে বলা থাকে এটা প্রশ্ন উত্তর 1:2, আর গভীরতা আগে বলা আছে এটা 2:1। তো প্রশ্নে আসলে কি বলা আছে এটা ভালো করে খেয়াল করতে হবে যে প্রশ্নের গভীরতার কথাটা আগে বলা আছে, এবং উত্তরে কিন্তু দুইটা অপশনই আছে, 2:1ও আছে, 1:2 আছে। 22 হচ্ছে জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষপথের সমীকরণ। তো জড়তার ভ্রামক সংক্রান্ত দুইটা উপপাদ্য আছে, একটা হচ্ছে লম্ব অক্ষপথ আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষপথ। সমান্তরাল অক্ষপথ হচ্ছে যে এটা একটা সমতলীয় বস্তু, এটা হচ্ছে জড়তার ভ্রামক আমরা হচ্ছে এই অক্ষের সাপেক্ষে বের করতে চাই, এই যে যে কোনো একটা অক্ষ, এই যে AB, এই AB অক্ষের সাপেক্ষে আমি যখন এটা জড়তার ভ্রামক বের করতে চাই, এটা বলা হয়েছে যে এটার ভার কেন্দ্রগামী একটা অক্ষ থাকবে। এই ভার কেন্দ্র দিয়ে একটা অক্ষ যাবে যেটা হচ্ছে CD, এবং এই CD অক্ষের সাপেক্ষে এই বস্তুটা হচ্ছে জড়তার অক্ষে I দিই। তাহলে আমি এই সিডি অক্ষের সাথে সমান্তরাল ভাবে এই এবি অক্ষটাকে কল্পনা করতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে আমার এই এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক মানে IAB এটা সমান হবে, ফার্স্টে হচ্ছে এই যে ভারকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস হচ্ছে এই বস্তুটার ভর, আর তার সাথে হচ্ছে এই অক্ষদ্বয় মানে এই যে কেন্দ্রগামী অক্ষ আর এই সমান্তরাল অক্ষটার মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। মধ্যবর্তী দূরত্ব ডি নিলে D² আর আমি এখানে এইচ নিলে H²। তাহলে আমাদের এখানে প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে I প্লাস M H²। এখন হচ্ছে খ, এম এর উপর স্কোয়ার এইচ এর উপর স্কোয়ার, এই যে খ অ্যান্সার হবে। আচ্ছা, 23 নম্বর প্রশ্ন বলছে রাস্তার ব্যাংকিং কত। তো এখানে আমাদের দেওয়া আছে বেগ দেওয়া আছে, রাস্তার প্রশস্ততা এক্স এর মান দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তো যেহেতু আমাদের এই প্রশস্ত উদ্দীপকের রাস্তার ব্যাংকিং কোণ জানতে চাই, তাহলে আমরা এই হচ্ছে উচ্চতা আর এক্স কে ব্যবহার করবো। উচ্চতা আর এক্স কে ব্যবহার করে আমাদের হচ্ছে এই সূত্র হচ্ছে সাইন থিটা ইকুয়াল H/X, অথবা এটা সমান সমান আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল B²/RD। আমাদের যেহেতু প্রদত্ত রাস্তা ব্যাংকিং কোণ জানতে চাই, তাই আমরা এটা ব্যবহার করবো। এটা ব্যবহার করে আমরা পাইতেছি হচ্ছে 1.43। এই এইচ হচ্ছে উচ্চতা আর হচ্ছে এক্স হচ্ছে রাস্তার কতটুকু প্রশস্ত। আর এখন পরবর্তীতে প্রশ্ন কি করছে যে রাস্তাটি ব্যাংকিং কোণ কত হলে গাড়িটি নিরাপদে বা আগে অতিক্রম করতে পারতো। এখন এখানে আমাদের এই গাড়িটা যে বেগে যাচ্ছে সে বেগটা হচ্ছে এই যে 10 মিটার/সেকেন্ড, এটাকে কনভার্ট করছি 36 কিলোমিটার/আওয়ার ছিল। তো এটা দিয়ে করলে আমাদের আসছে D²/RG। এখন এই গাড়িটা 10 মিটার/সেকেন্ড বেগেই যাবে, নিরাপদে যাবে, এই জন্য আমাদের ব্যাংকিং কত তৈরি করা উচিত ছিল সেটা বের করার জন্য আমরা এই ফর্মুলা ব্যবহার করবো। তো এখানে আমরা বেগ জানি, জি জানি, কিন্তু বাকির যে ব্যাসার্ধটা, এখানে যে আমাদের যে বাঁকটা, এই যে সাপোজ এটা একটা বাঁক, তো এই বাঁকটা যে ব্যাসার্ধটা, এই যে এই ব্যাসার্ধটা, এই যে কাল্পনিক একটা বৃত্তের একটা পোর্শন আমাদের থাকে, এই হচ্ছে বাঁকটা, এই ব্যাসার্ধটা আমাদের দেওয়া নাই, তাই আমরা হচ্ছে অঙ্কটা করতে পারলাম। এবার হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন যে চিত্রে ডি বিন্দু কি। একেবারে সর্বশেষ যে পয়েন্ট, এটাকে বলা হয় অসমপীড়নের পয়েন্ট। এই ছিল আমার, তা আমি আসলে খুব আগে থেকেই লিখে রাখছি যাতে সময় একটু কম লাগে, তারপরে যেখানে যেখানে ব্যাখ্যা করার প্রয়োজন ছিল সেখানে আমি ব্যাখ্যা করছি। তো আমরা আরেকটা বিষয় তো তোমাদের বলি, সেটা হচ্ছে যে আমরা যে এই একটা প্রশ্ন করলাম না, সর্বনিম্ন বিন্দু ও সাম্য বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত, π/2। এখানে আরো কিছু প্রশ্ন থাকে যে সরল স্পন্দন গতি সম্পন্ন কণার সরণ এবং বেগের মধ্যে দশা পার্থক্য কত। এটার অ্যান্সার হচ্ছে π/2। আর সরণ ও ত্বরণের মধ্যে দশা পার্থক্য কত, এটার অ্যান্সার হচ্ছে পাই। আর যদি বলে বেগ এবং ত্বরণের মধ্যে দশা পার্থক্য কত, বেগ ও ত্বরণের দশা পার্থক্য, এটার অ্যান্সার π/2। তো এখন এখানে আসলে এটা এই যে তথ্যটা, এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু এবং সমবিন্দুর দশা পার্থক্য।
এটা সরণ ও বেগের দশা পার্থক্য, এটা সরণ ত্বরণের দশা পার্থক্য, এটা হচ্ছে বেগ ও ত্বরণের দশা পার্থক্য। এটা হচ্ছে আমাদের জানা থাকা ভালো।